কখনো কি মনে হয়েছে আমাদের পায়ের নিচে ঠিক কি আছে, কি গল্প চাপা পড়ে আছে? এমন সব কাহিনী যা হয়তো সময়ের অতল গভীরে হারিয়ে গেছে। ভাবুন তো, বিশ্বের অন্যতম জনবহুল একটা অঞ্চলের কথা, যেখানে আজ এত ব্যস্ততা, এত কোলাহল, ঠিক তার মাটির নিচেই কিন্তু লুকিয়ে আছে হাজার হাজার বছরের এক গভীর ইতিহাস। চলুন, আজ আমরা সেই বিস্মৃত অতীতেই একটা ডুব দিই। আজকের এই আলোচনায় আমরা বঙ্গীয় অববাহিকার সেই সব লুকানো ইতিহাসের পর্দা সরাব, যা হয়তো আমাদের আজকের পৃথিবীকে নতুনভাবে চিনতে, নতুনভাবে দেখতে সাহায্য করবে। আচ্ছা, যে কোনো মানব সভ্যতার গল্পটা তো শুরু হয় তার ভূমি থেকে, তাই না? তাই আমাদের এই গল্পটাও শুরু করতে হবে অনেক অনেক আগে, লক্ষ লক্ষ বছর আগে, যখন এই অঞ্চলের ভূতাত্ত্বিক মঞ্চটাই সবে তৈরি হচ্ছিল। এই যে বঙ্গীয় অববাহিকা, এটা কিন্তু কোনো সাধারণ জায়গা নয়। এটা বিশ্বের বৃহত্তম বদ্বীপ। একবার কল্পনা করুন তো, লক্ষ লক্ষ বছর ধরে গঙ্গা আর ব্রহ্মপুত্র নদ কি বিপুল পরিমাণ পলি বয়ে এনে এখানে জমা করেছে, যেন একটা বিশাল চাদর দিয়ে সযত্নে ঢেকে রেখেছে এর সমস্ত প্রাচীন ইতিহাস। আর ঠিক এর পাশেই আছে ছোটনাগপুর মালভূমি, একদম অন্যরকম একটা জায়গা। এটা একটা অনেক পুরনো প্রাচীন ভূখণ্ড। এর শক্ত মাটি আর খনিজ সম্পদ হাজার হাজার বছর ধরে মানুষকে নিজের দিকে টেনে এনেছে। তো এই দুই ভিন্ন ধরনের ভূখণ্ড মিলেই তৈরি হয়েছে আমাদের আজকের গল্পের পটভূমি। জায়গা তো অনেক প্রাচীন, কিন্তু প্রশ্ন হল, এই ভূমিতে মানুষের প্রথম পায়ের ছাপটা পড়ল কবে? আর এই একটা প্রশ্নই কিন্তু আমাদের ভূতত্ত্বের জগৎ থেকে সরাসরি মানব ইতিহাসের দিকে নিয়ে যাবে। তাহলে চলুন দেখি, আধুনিক মানুষ মানে আমরা, হোমো সেপিয়েন্স, কিভাবে এই প্রাচীন ভূমিতে এসে পৌঁছল। তাদের সেই যাত্রাপথটা ঠিক কেমন ছিল? বিশেষজ্ঞরা মনে করেন সেই সময়কার মানুষেরা একটা বিশেষ পথ ধরে এই অঞ্চলে এসছিল, যেটাকে বলা হয় উপ-হিমালয়ের রুট। একটু ভাবার চেষ্টা করা যাক সেই দীর্ঘ যাত্রার কথা। প্রায় 1,00,000 বছর আগে আফ্রিকা থেকে শুরু হওয়া সেই যাত্রা অবশেষে 40,000-এরও বেশি বছর আগে এসে থামে হিমালয় আর বঙ্গোপসাগরের মাঝের এই ভূখণ্ডে। আর এখান থেকে কিন্তু তাদের কেউ কেউ আরও পূর্ব দিকে এগিয়ে গিয়েছে। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে, এত পুরনো কথা বলা হচ্ছে, কিন্তু প্রমাণ কই? সত্যি বলতে এই অঞ্চলের প্রত্নতাত্ত্বিক প্রমাণ খুব বেশি পাওয়া যায়নি। কিন্তু প্রত্নতত্ত্বে একটা খুব জরুরি কথা আছে, প্রমাণের অনুপস্থিতি মানে অনুপস্থিতির প্রমাণ নয়। মানে কোনো কিছু প্রমাণ খুঁজে পাওয়া যায়নি, তার মানে এই নয় যে সেটার অস্তিত্বই ছিল না। হতে পারে ওই যে বিশাল পলিমাটের স্তর, সেটাই হয়তো সব প্রমাণ নিজে নিজে চাপা দিয়ে রেখেছে। তো যারা এখানে প্রথম এসেছিল, সেই প্রথম বাসিন্দারা কিভাবে দিন কাটাত, তাদের হাতিয়ার, তাদের বেঁচে থাকার কৌশল, সেগুলোই বা কেমন ছিল? চলুন এবার সেদিকে একটু নজর দেয়া যাক। এর একটা দারুণ উদাহরণ হল পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড়। ভাবুন তো, একটা জায়গায় বেঁচে থাকার জন্য যা যা দরকার প্রায় সবই আছে। হাতিয়ার বানানোর জন্য কোয়ার্টজের মতো পাথর, পাশে বয়ে যাওয়া নদী থেকে জল, আর শিকার করার জন্য প্রচুর বন্যপ্রাণী। এক কথায় বলতে গেলে প্রস্তর যুগের মানুষের জন্য এটা ছিল একটা পারফেক্ট জায়গা। আর সময়ের সাথে সাথে কিন্তু তাদের হাতিয়ার বানানোর প্রযুক্তিও বদলে গিয়েছিল। একটা বিশাল পরিবর্তন এসেছিল। পুরনো প্রস্তর যুগের সেই ভারী এবড়োখেবড়ো হাতকুঠারের জায়গায় চলে এলো নব্য প্রস্তর যুগের অনেক বেশি মসৃণ, ধারালো আর কাজের কুঠার। এটা কিন্তু শুধু একটা ছোটখাটো বদল ছিল না, এটা ছিল উদ্ভাবনের পথে একটা বিরাট লাফ। কিন্তু এত কিছুর পরেও তাদের জীবনটা মোটেও সহজ ছিল না, একদমই না। এই উক্তিটা তাদের জীবনযাত্রার একটা পরিষ্কার ছবি তুলে ধরে। গুহাগুলো কিন্তু তাদের স্থায়ী বাড়ি ছিল না, ছিল শুধু সাময়িক আশ্রয়। আসলে খাদ্যের সন্ধানে তাদের এক জায়গা থেকে আর এক জায়গায় ক্রমাগত ঘুরে বেড়াতে হতো। আচ্ছা, এবার চলুন এক লাফে হাজার হাজার বছর সময় পেরিয়ে যাই। আমরা এখন এমন একটা সময় প্রবেশ করছি যখন শিকারী সংগ্রাহকদের জীবনযাত্রাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। সমাজটা আরও জটিল হচ্ছে, শুরু হচ্ছে ব্যবসা বাণিজ্য, আর জন্ম নিচ্ছে নতুন নতুন ধর্মীয় বিশ্বাস।
গুপ্ত পরবর্তী সময়ে এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে জৈন ধর্মের একটা অসাধারণ বিকাশ ঘটেছিল। কিন্তু এর মধ্যে সবচেয়ে অবাক করার মতো বিষয় কি ছিল জানেন? এই বিকাশটা কিন্তু কোনো রাজা বাদশার হাত ধরে হয়নি। এর পেছনে ছিল তখনকার বণিক শ্রেণী, মানে ব্যবসায়ীরা। এর একটা জীবন্ত প্রমাণ পাওয়া যায় দুধভানি শিলালিপি থেকে। সেখানে একটা গল্প আছে, অষ্টম শতাব্দীর কথা। ৩ জন বণিক ব্যবসা করে অনেক ধনসম্পদ নিয়ে ফিরছিলেন। ফেরার পথে তারা এই জঙ্গলময় ছোটনাগপুর অঞ্চলে বসতি গড়েন এবং একটা ছোট রাজ্যও প্রতিষ্ঠা করেন। ভাবুন একবার, এই ঘটনাটাই কিন্তু বলে দেয় যে দুর্গম এলাকাটাও সেই সময়ে একটা চালু বাণিজ্য পথ ছিল। এই অঞ্চলের ধর্মীয় গুরুত্ব যে ঠিক কতটা ছিল সেটা শুধু একটা সংখ্যা শুনলেই বোঝা যায়। মোট ২৪ জন জৈন তীর্থঙ্করের মধ্যে ১৯ জন, ১৯ জনই এখানকার পারিশনাথ পাহাড়ের নির্বাণ লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। স্বাভাবিকভাবেই জায়গাটা জৈন ধর্মাবলম্বীদের জন্য এক অত্যন্ত পবিত্র তীর্থস্থানে পরিণত হয়েছিল। সেই সময়টা তো হারিয়ে গেছে, কিন্তু তাদের সমাজ, অর্থনীতি আর বিশ্বাসের গল্পগুলো আজও বেঁচে আছে। কোথায়? তাদের শিল্পকর্মের মধ্যে। চলুন এবার আমরা সেই শিল্পের পাঠোদ্ধার করার চেষ্টা করি। দেখি কিভাবে পাথর আর ধাতু দিয়ে গড়া মূর্তিগুলো সেই হারানো সময়ের গল্প বলে। এই মূর্তিটার দিকে একবার দেখুন। স্থানীয় পাথর খোদাই করে তৈরি করা এক জৈন দেব দম্পতির মূর্তি। এর গঠনশৈলী, এর কারুকাজ দেখলেই বোঝা যায় যে এটা এই অঞ্চলের একটা নিজস্ব শিল্পরীতি। অন্য কোনো জায়গার শিল্পের সাথে এর মিল খুঁজে পাওয়া কঠিন। শুধু যে পাথরের কাজেই তারা দক্ষ ছিল তা কিন্তু নয়, ধাতুর কাজেও তারা ছিল অসাধারণ পারদর্শী। এই যে ৮টি ব্রোঞ্জের তীর্থঙ্কর মূর্তি, এগুলোই তার জ্বলজ্বন্ত প্রমাণ। মনে হচ্ছে মালভূমির মূল অংশে পাথরের থেকেও ধাতুর কাজই শিল্পীদের কাছে বেশি পছন্দের ছিল। এখন প্রশ্ন হল, এত ধাতু আসত কোথা থেকে? আসলে এই শিল্পের জ্বালানি আসত ওই ভূমি থেকেই। স্থানীয় মানুষেরা মাটি খুঁড়ে তামার আকরিক বের করত, বণিকরা সেই তামা কিনে নিত, আর সেই তামা দিয়েই কারিগররা তৈরি করত এই অসাধারণ শিল্পকর্মগুলো। অর্থাৎ ভূমি, অর্থনীতি আর শিল্প সবকিছু যেন একটা সুতোয় বাঁধা ছিল। তীর্থঙ্কর শান্তিনাথের এই মূর্তিটির দিকে তাকানো যাক। কি শান্ত, স্নিগ্ধ একটা রূপ। দেখলেই মনে হয় এটি যেন শুধু একটা মূর্তি নয়, বরং সেই সময়ের শৈল্পিক উৎকর্ষ আর আধ্যাত্মিক গভীরতার এক নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? যদি মাত্র একটা অঞ্চলে এই প্রস্তরযুক্তে টিকে থাকার সংগ্রাম থেকে শুরু করে একটা উন্নত শিল্প সংস্কৃতির বিকাশের এত গভীর, এত সমৃদ্ধ একটা গল্প লুকিয়ে থাকতে পারে, তাহলে একবার ভাবুন তো, আমাদের এই চেনা পৃথিবীর চারপাশে, আমাদের নিজেদের পায়ের নিচে আরও কত শত, কত হাজার অজানা ইতিহাস এভাবেই চাপা পড়ে আছে।